নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন নাইট টাইম স্টোরি টেলিং। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা অলৌকিক গল্পটি। হেমেন্দ্র কুমার রায়, তিনি কলকাতায় 1888 সালের 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জয়ন্ত মানিক কিংবা দুঃসাহসিক অভিযানের বিমল কুমার জুটি সম্পর্কে বাংলার সিরিয়াস পাঠকদের নতুন করে কিছু বলার অবকাশ নেই। এদের স্রষ্টার সঙ্গে আমাদের আরও গভীর পরিচয় হয় মৌচাকের পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত যকের ধন উপন্যাসের মাধ্যমে। তিনি হেমেন্দ্র কুমার রায়। লেখকের খ্যাতি মূলত শিশু সাহিত্যিক হিসাবে হলেও তার প্রতিভার ক্ষেত্র ছিল মন্দাকিনীর মতোই বহুধা বিস্তৃত। অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ডের বঙ্গীকরণের স্বাদ তিনিই প্রথম আমাদের মধ্যে চাড়িয়ে দেন। এছাড়াও তার ছিল উপন্যাস, কবিতা, সমালোচনা, স্মৃতিচারণা ও প্রবন্ধ লেখার সাবলীলা দক্ষতা। ছিল সম্পাদনার অতুল দক্ষতাও। তবে বাংলার শিশু কিশোর সাহিত্যকে অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনীর স্বাদ পাইয়ে দেওয়ার জন্য তার কৃতিত্ব অনস্বীকার্য। শুরু হচ্ছে আজকের গল্প অলৌকিক। ইন্সপেক্টর সুন্দরবাবু নতুন নতুন খাবারের দিকে বরাবরই তার প্রচণ্ড লোভ। আজ বৈকালী চায়ের আসরে পদার্পণ করেই বলে উঠলেন, জয়ন্ত, ওবেলা কি বলেছিলে মনে আছে তো? জয়ন্ত হেসে বললেন, মনে না থাকে মনে করিয়েই দিন। নতুন খাবার খাওয়াবে বলেছিলে? ও এই কথা, খাবার তো প্রস্তুত। খাবারের নাম শুনতে পাই না? মাছের প্যাটি আর অ্যাসপারাগাস অমলেট। রেঁধেছে কি? আমাদের মধু। মধু একটা জিনিয়াস। আনতে বলো, আনতে বলো। চা পর্ব শেষ হলো যথাসময়ে। অনেকগুলো প্যাটি আর অমলেট উড়িয়ে সুন্দরবাবুর আর আনন্দ ধরে না। পরিতৃপ্ত হুড়ির উপরে সস্নেহে হাত বুলোতে বুলোতে তিনি বললেন, মনের মতো পানাহারের মতো সুখ দুনিয়ায় আর কিছু নেই। কি বলো মানিক? মানিক বললে, কিন্তু অত সুখের ভেতরেও কি একটি ট্র্যাজেডি নেই? কিরকম? খেলেই আবার ফুরিয়ে যায়। তা যা বলেছ। আবার অনেক সময় খাবার ফুরোবার আগেই পেটই ভরে যায়। হ্যাঁ ভায়া, ওটা আবার খাবার ফুরানোর চেয়েও দুঃখজনক ব্যাপার। খাবার আছে, পেট কিন্তু গ্রহণ করতে নারাজ। অসহনীয় দুঃখ। ঠিক এমন সময় একটি লোক ঘরের ভেতরে প্রবেশ করলো। তাকে দেখেই জয়ন্ত বলে উঠল, আরে আরে, হরেন যে! বসো ভাই, বসো। সুন্দরবাবু, হরেন হচ্ছে আমার আর মানিকের বাল্য বন্ধু। মানিক বললে, হরেন, ইনি হচ্ছেন সুন্দরবাবু, বিখ্যাত পুলিশ ইন্সপেক্টর আর প্রখ্যাত ঐদারিক। ঐদারিক মানে কি মানিক? শুধলেন সুন্দরবাবু। ঐদারিক অর্থাৎ উদর পরায়ণ, অর্থাৎ পেটুক। বেশ ভাই বেশ, যা খুশি বলো। তোমার কথায় রাগ করে আজকের এমন খাওয়ার আনন্দটা মাটি করব না। জয়ন্ত বললে, তারপর হরেন, তুমি যে এখন কলকাতাতেই আছো? না, কাল এসেছি, আজই দেশে ফিরব। কিন্তু যাবার আগে তোমাদের একটা খবর দিয়ে যেতে চাই। কিরকম খবর? যেরকম খবর তোমরা ভালোবাসো। কোনো অসাধারণ ঘটনা? তাই তাহলে আমরা শুনতে প্রস্তুত। সম্প্রতি অসাধারণ ঘটনার অভাবে আমরা কিঞ্চিত ম্রিয়মান হয়ে আছি। ঝাড়ো তোমার খবরের ঝুলি। হরেন বললে, সুন্দরবাবু, জয়ন্ত আর মানিক আমাদের দেশে গিয়েছে, কিন্তু আপনার কাছে আগে তার কিছু পরিচয় দেওয়া দরকার। আমাদের দেশ হচ্ছে একটি ছোট্ট শহর। কলকাতা থেকে মাইল 30
দূরে। সেখানে 15-16 হাজার লোকের বাস। অনেক ডেলি প্যাসেঞ্জার কলকাতায় চাকরি করতে আসেন, তাদের মধ্যে কয়েকজন বড় অফিসারও আছেন। স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় 1.5 মাইল। এই পথটা বেশিরভাগ লোকই পায়ে হেঁটে পার হয়। যাদের সঙ্গতি আছে তারা ছ্যাঁকড়া গাড়ি কি সাইকেল রিক্সায় সাহায্য নেয়। মাসখানেক আগে, অর্থাৎ গেল মাসের প্রথম দিনে, সুরতবাবু আর অবিনাশবাবু সাইকেল রিক্সায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তারা দুজনেই বড় অফিসার। একজন মাহিনা পান 1000 টাকা আর একজন 800 টাকা। সেই দিনই তারা মাহিনা পেয়েছিলেন। স্টেশন থেকে মাইলখানেক পথ এগিয়ে এসে একটা জঙ্গলের কাছে তারা দেখতে পেলেন আজব এক মূর্তি। তখন রাত হয়েছে, আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো। স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না, তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব ঢেঙা। মাথায় অন্তত 9 ফুটের কম উঁচু হবে না। প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো নারীর মূর্তি, কারণ তার দেহের নিচের দিকে ছিল ঘাগড়ার মতো কাপড়। কিন্তু তার কাছে গিয়েই বোঝা গেল তার নারী নয়, পুরুষ। ভীষণ কালো মুখখানা সম্পূর্ণ অমানসিক। তার হাতে ছিল লাঠির বদলে লম্বা একগাছা বাঁশ। পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে সে দাঁড়িয়েছিল। রিক্সাখানা কাছে গিয়ে তাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেই সে বিষম চিৎকার করে ধমকে উঠে বলল, এই উল্লুক, গাড়ি থামা। তারপরে সে রিভলভার বার করে ঘোড়া টিপে দিলে। দ্রুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই রিক্সার চালক গাড়ি ফেলে পলায়ন করলেন। সুরতবাবু আর অবিনাশবাবু গাড়ি থেকে নামবার উপক্রম করতেই মূর্তিটা তাদের দিকে রিভলভার তুলে কর্কশ করে বললে, যদি প্রাণে বাঁচতে চাও, সঙ্গে যা আছে সব রিক্সার উপরে রেখে এখান থেকে সরে পড়ো। তারা প্রাণে বাঁচতেই চাইলেন। ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গে সমস্ত টাকা, হাত ঘড়ি, আংটি, এমনকি ফাউন্টেন পেনটি পর্যন্ত সেখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চম্পট দিলেন। পরে পুলিশ গাড়ি এসে ঘটনাস্থলে রিক্সার পাশে কুড়িয়ে পায় কেবল এক লম্বা বাঁশটাকে। প্রথম ঘটনা 7 দিন পরে ঘটে দ্বিতীয় ঘটনা। মৃণালবাবু আমাদের দেশের লোক। মেয়ের বিয়ের জন্য তিনি কলকাতায় গহনা করাতে দিয়েছিলেন। ঘটনার দিন সন্ধ্যার সময় ট্রেন থেকে নেমে 5000 টাকার গহনা নিয়ে পদব্রজেই আসছিলেন। তিনিও একটা জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটিকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে, কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমনভাবে দাঁড়িয়েছিল যে ভালো করে কিছুই দেখবার জো ছিল না। সেদিনও মূর্তিটা রিভলভার ছুঁড়ে ভয় দেখিয়ে মৃণালবাবুর গহনাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল একগাছা লম্বা বাঁশ। এবারে তৃতীয় ঘটনা। শশীপদ আমাদের প্রতিবেশী। কলকাতার বড় বাজারে তার কাপড়ের দোকান। ফি শনিবারে সে দেশে আসে, গেল শনিবারেও আসছিল। তখন সন্ধ্যা উতরে গিয়েছিল, কিন্তু চাঁদ ওঠেনি। স্টেশন থেকে শহরে আসতে আসতে পথের একটা মোড় ফিরেই শশীপদ সবাই দেখতে পায় সেই অসম্ভব ঠেঙা বিভৎস মূর্তিটাকে। মানে ভালো করে সে কিছুই দেখতে পায়নি, কেবল এইটুকু বুঝেছিল যে মূর্তিটা সহজ মানুষের চেয়ে প্রায় ডবল উঁচু। সেই দিনও সে রিভলভার ছুড়ে শশীপদর কাছ থেকে 7000 টাকা হস্তগত করে। শশীপদ দৌড়ে একটা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তারপর সেইখানে বসেই সে শুনতে পায় খটাখট 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 করে কিসের শব্দ। ক্রমেই দূরে গিয়ে সে শব্দ মিলিয়ে যায়। শশীপদ ভয়ে সারা রাত বসেছিল জঙ্গলের ভেতরে।
সকালে বাইরে এসে পথের উপরে দেখতে পায় একগাছা বাস। জয়ন্ত, এই তো ব্যাপার। পরপর তিনটে অদ্ভুত ঘটনা ঘটায় আমাদের শহর রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। সন্ধ্যার পর দলে খুব ভারী না হলে প্রতিটা স্টেশন থেকে ওপর দিয়ে শহরে আসতে চায় না। অনেকেই মূর্তিটাকে অলৌকিক বলেই ধরে নিয়েছে। এখন তোমার মত কি? জয়ন্ত স্তব্ধ হয়ে বসে রইল কয়েক মিনিট। তারপর ধীরে ধীরে বললে, ঘটনাগুলোর মধ্যে কি কি লক্ষ্য করবার আছে তা দেখো। বাংলাদেশে 9 ফুট উঁচু মানুষ থাকলে এতদিনে সে সুবিখ্যাত হয়ে পড়ত। সুতরাং অনুমান করা যেতে পারে অপরাধী 9 ফুট উঁচু নয়, সে দেহের নিচের দিকটা খাগড়ায় বা ঘেরাটোপে ঢেকে রাখে। কেন? তার মুখ অমানসিক বলে মনে হয়। কেন? সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে, আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। কেন? সে প্রত্যেক বারেই চেষ্টা করে তার চেহারা কেউ যেন স্পষ্ট করে দেখতে না পায়। কেন? শশীপদ শুনেছে খটাখট খটাখট করে একটা শব্দ ক্রমেই দূরে চলে যাচ্ছে। কিসের শব্দ? সুন্দরবাবু বললেন, তুমি কিছু অনুমান করতে পারছো? কিছু কিছু পারছি বই কি। হরেন, ওই 3টে ঘটনায় যাদের টাকা খোয়া গিয়েছে তারা কি শহরের বিভিন্ন পল্লীর লোক? না, তারা সকলেই প্রায় এক পাড়াতেই বাস করেন। তবে তোমাদের পাড়ায় বা পাড়ার কাছাকাছি কোথাও বাস করে এই অপরাধী। কেমন করে জানলে? নইলে ঠিক কোন দিনে, কোন সময়ে, কোন ব্যক্তি প্রচুর টাকা নিয়ে দেশে ফিরে আসবে অপরাধী নিশ্চয়ই সে খবর রাখতে পারত না। না জানত, আমাদের পাড়ায় কেন, আমাদের শহরেও 9 ফুট উঁচু লোক নেই। আমিও একথা জানি। তোমার কথা আমি বুঝতে পারছি না। আপাতত বেশি বুঝেও কাজ নেই। আমাকে আরো কিঞ্চিত চিন্তা করবার সময় দাও। তুমি আজই দেশে ফিরে যাচ্ছ তো? হ্যাঁ। পরশুদিনই আমার কাছ থেকে একখানা জরুরি চিঠি পাবে। আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তার ঠিক 1 সপ্তাহ পরে তুমি কলকাতায় এসে আমাদের দেশে নিয়ে যাবে। হরেন চলে গেল। জয়ন্ত যেন নিজেই মনে গুনগুন করে বলল, খটাখট খটাখট খটাখট। মূল্যবান শব্দ। নির্দিষ্ট দিনে দুপুরবেলায় হরেন এসে হাজির। জয়ন্ত শুধলে, চিঠিতে যা যা বলেছি ঠিক সেই মতো কাজ করেছ তো? অবিকল। মানিক সুন্দরবাবুকে ফোন করে জানাও আজ 5:30টার ট্রেনে আমরা যাত্রা করব। প্রায় 7:30টার সময় তারা হরেনদের দেশে এসে নামল। আকাশ সেদিন নিশ্চন্দ্র। স্টেশন থেকে শহরে যাবার রাস্তায় সরকারি তেলের আলোগুলো অনেক তফাতে তফাতে থেকে মিটমিট করে জ্বলে, যেন অন্ধকারের নিবিড়তাকেই আরো ভালো করে দেখবার চেষ্টা করছিল। নির্জন পথ। আশপাশের ঝোপঝাড়ের বাসিন্দা কেবল মুখর ঝিল্লির দল। 2খানা সাইকেল রিক্সায় চড়ে তারা যাচ্ছিল। প্রথম গাড়িতে বসেছিল হরেন ও মানিক, দ্বিতীয় গাড়িতে জয়ন্ত ও সুন্দরবাবু। সুন্দরবাবু বললেন, তুমি কি যে বুঝেছ তা তুমিই জানো। আমি তো চাই এ ব্যাপারটা ল্যাজামূলক কিছুতেই ধরতে পারি না। জয়ন্ত বললে, ঘটনাগুলো আমিও শুনেছি, আপনিও শুনেছেন। তারপর প্রধান প্রধান সূত্রের দিকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে ছাড়েনি। মাথা খাটালে আপনি অনেকখানি আন্দাজ করতে পারতেন। মস্তক যথেষ্ট ঘরমাক্ত করবার চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু খানিকটা ধোঁয়া,
ছাড়া আর কিছুই দেখতে পাইনি। উটেরাও মস্তককে যথেষ্ট ঘর্মাক্ত করে, কিন্তু তারা উপলব্ধি করে কতটুকু সুন্দরবাবু। আমি আপনাকে মস্তক ঘর্মাক্ত করতে বলছি না, মস্তিষ্ক ব্যবহার করতে বলছি। একটা তো রকম গালাগালি দিলে বটে, কিন্তু তোমার কি বিশ্বাস আজকেই এই মামলার কিনারা করতে পারবে? হয়তো পারবো, কারণ অপরাধীরা প্রায় নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে বিপদে পড়ে। হয়তো পারবো না, কারণ কোনো কোনো অপরাধী নিজের নির্দিষ্ট পদ্ধতি ত্যাগ করতেও পারে। কিন্তু হুঁশিয়ার, পথের মাঝখানে আবছায়া হচ্ছে কি একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে বটে। মুক্ত আকাশে স্বাভাবিক আলো দেখিয়ে দিলে অন্ধকারের মধ্যে একটা অচঞ্চল ও নিশ্চল ও সুদীর্ঘ ছায়ামূর্তি। বাতাসে নড়ে চড়ে উঠছে কেবল তার পরনের জামা কাপড়গুলো। আচম্বিত একটা অত্যন্ত কর্কশ হিংস্র চিৎকারে চারিদিকে নিস্তব্ধতাকে চমকে দিয়ে জেগে উঠল। এই, থামাও গাড়ি, থামাও গাড়ি! সঙ্গে সঙ্গে রিভলভারের শব্দ। কিন্তু তার আগেই অতি সতর্ক জয়ন্ত ছুটন্ত গাড়ি থেকে বাঘের মতো লাফিয়ে পড়েছে এবং গর্জন করে উঠেছে। তারও হাতে রিভলভার। গুলি গিয়ে বিদ্ধ করল মূর্তির ডান হাতখানা। তার রিভলভারটা খসে পড়ল মাটির উপরে সশব্দে। কেবল রিভলভার নয়, আর একটাও কি মাটিতে পড়ার শব্দ হলো, বোধহয় বংশদণ্ড। অস্ফুট আর্তনাদ করে মূর্তিটা ফিরে দাঁড়িয়ে পালাবার উপক্রম করলে, কিন্তু পারলে না। এক সেকেন্ডে টলটলায়মান হয়েই হুড়মুড় করে লম্বমান হলো একেবারে পথের উপরে। দপদপিয়ে জ্বলে উঠল চার চারটে টর্চের বিদ্যুৎ বহ্নি। জয়ন্ত ক্ষিপ্ত হস্তে ভূপতিত মূর্তিটার গা থেকে কাপড় চাপড়গুলো টান মেরে খুলে দিলে দেখা গেল তার দুই পদের সঙ্গে সংলগ্ন আছে দুইখানা সুদীর্ঘ যষ্টি, ইংরেজিতে যাকে বলে স্টিল এবং বাংলায় যাকে বলে রণপা। জয়ন্ত বললে, দেখেছি এর মুখে রয়েছে একটা প্রকাণ্ড মুখোশ, কাফ্রির মুখোশ। এখন মুখোশের তলায় আছে কার শ্রীমুখ সেটাও দেখা যেতে পারে। আর একটানে খসে পড়লো মুখোশ। হরেন সবিস্ময়ে বলল, আরে এ যে দেখছি আমাদের পাড়ার বাপে খেদানো মায়ের তাড়ানো ছেলে রামনান মুখার্জি। এ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কুপাতে যায়, কুসঙ্গীদের দলে মেশে নেশাখর হয়, জুয়ো খেলে, পাড়ার লোকেদের উপর অত্যাচার করে। এর জন্য সবাই স্তব্ধ, ব্যতিব্যস্ত। কিন্তু এর পেটে পেটে যে এমন শয়তানি, এতটা তো আমাদের স্বপ্নেরও অগোচর ছিল। জয়ন্ত বললে, সুন্দরবাবু, প্রধান প্রধান সূত্রের কথা আগেই বলেছি, এখন সব কথা আবার নতুন করে বলবার দরকার নেই। কেবল দু তিনটে ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে। গোড়া থেকে আমার দৃঢ় ধারণা ছিল অপরাধী হরেনেরই পাড়ার লোক। সে পাড়ায়, এমনকি সে শহরেও 9 ফুট উঁচু কোনো লোকই নেই। সুতরাং ধরে নিলাম সে উঁচু হয়েছিল কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে। অপরাধের সময় যে আবছায়ায় অবস্থান করে, পাছে কেউ তার কৃত্রিম উপায়টা আবিষ্কার করে ফেলে, তাতেই আমার ধারণা হয় দৃঢ়মূল। এখন সেই কৃত্রিম উপায়টা কি হতে পারে? শশীপদ শুনেছিল খটাখট খটাখট করে কি একটা শব্দ ক্রমেই দূরে সরে যাচ্ছে। এই নিয়ে ভাবতে ভাবতে হাঁ করে আমার মাথায় আসে রণপার কথা। রণপার উপরে আরোহণ করলে মানুষ কেবল উঁচু হয়ে ওঠে না, খুব দ্রুত বেগে চলাচলও করতে পারে। সেকালে বাংলাদেশের ডাকাতরা এই রণপায় চড়ে এক এক রাতেই 50-60 মাইল পার হয়ে যেতে পারত। পদক্ষেপের উপর রণপা যখন মাটির উপরে পড়ে তখন খটাখট করে শব্দ হয়, কিন্তু রণপায় উঠে কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। ডাল সামলাবার জন্য চলাফেরা করতে হয়।
অপরাধী স্থির হয়ে দাঁড়িয়ে থাকবার জন্য একগাছা বাঁশের সাহায্য গ্রহণ করত। কার্যসিদ্ধির পর বাঁশটাকে সে ঘটনাস্থলেই পরিত্যাগ করে যেত, কারণ রণপা চড়ে ছোটবার সময় এত বড় একটা বাঁশ হয়ে ওঠে উপসর্গ মতো। সুন্দরবাবু বললেন, এসব তো বুঝলুম, কিন্তু আসামি এমন বোকার মতো আমাদের হাতে ধরা দিলে কেন, সেটা তো বোঝা যাচ্ছে না। জয়ন্ত হাসতে হাসতে বললে, ওটা আমার কল্পনা শক্তির মহিমা। আগেই বলেছি তো, অপরাধীরা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে গিয়েই বিপদে পড়ে। অপরাধী সর্বদাই খবর রাখত পাড়ার কোন ব্যক্তি কবে কি করবে বা কি করবে না। আমার নির্দেশ অনুসারে হরেন রটিয়ে দিয়েছিল কলকাতায় ব্যাংকের পর ব্যাংক ফেল হচ্ছে, সে ব্যাংকে আর নিজের টাকা রাখবে না, অমুক তারিখ